গত ক্লাসে এটা দেখি একটু। গত ক্লাসে আমরা যে সামান্তরিক লব্ধির মান বের করছিলাম, আজকে হচ্ছে যেহেতু আমরা লব্ধির দিক নির্ণয় করব, দিক মানে হচ্ছে থিটা, এই থিটাটা বের করবো আজকে আমরা। আবারও বলি, এখানে সামান্তরিকে বা ভেক্টরের দিক বলতে আসলে বোঝানো হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু না। দিক বলতে হচ্ছে ভেক্টরটা, মানে লব্ধি ভেক্টরটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে যে কোনো একটা ভেক্টরের সাথে, আইদার সেটা হচ্ছে পি ভেক্টরের সাথে অথবা কিউ ভেক্টরের সাথে। কোন ভেক্টরের সাথে সেটা ক্রিয়া করবে সেই থিটাটা তোমাকে বের করতে হবে। তাহলে এই থিটাটা বের করার জন্য আমরা ওই একই ত্রিভুজের সেম ট্রায়াঙ্গেলে আমরা অর্থাৎ ও বি ডি এই ত্রিভুজে আমরা এই থিটাটা নেব, টেন থিটা। তো টেন থিটার সূত্র কি আমাদের হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমাদের লম্ব হচ্ছে বিডি, আর ভূমি হচ্ছে আমাদের ওডি। বিডির মান আমরা গত ক্লাসে বের করছি। বিডির মান হচ্ছে আমাদের কিউ সাইন আলফা, তাহলে বিডির জায়গায় লিখবো আমরা কিউ সাইন আলফা। আর ওডি কে ভেঙে লিখতে পারি আমরা ও এ প্লাস এডি। এটা গত ক্লাসে আমরা পড়ছিলাম যে ও এ প্লাস এডি। ও এর মান ছিল হচ্ছে পি, আর এডি কি লিখছিলাম দেখো, এডি বলেছিলাম কি কিউ কজ আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা টেন থিটা সমান কিউ সাইন আলফা, ও এ হচ্ছে পি, এডি হচ্ছে কিউ কস আলফা। সো এখান থেকে তোমার থিটা বের করবা, থিটা সমান টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এই হচ্ছে লব্ধির দিক। এখানে একটা জিনিস একটু মাথায় রাখবে, একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আমাদের প্রায় কাজে লাগে। এই যে আমরা যে থিটাটা ধরছি, এই থিটাটা কিন্তু আমরা ধরছি হচ্ছে পি এর সাথে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যখন পরীক্ষা অঙ্ক করব, তখন অঙ্ক করার সময় কিন্তু এটা বলে দিতে হবে যে লব্ধিটা কোন ভেক্টরের সাথে ক্রিয়া করে। কারণ ভেক্টর দুইটা থাকবে, একটা হচ্ছে পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। হয় তোমাকে প্রশ্নে বলে দিবে যে লব্ধিটা ওই ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে ক্রিয়া করে, বেশিরভাগ সময় বলে না। তো যদি না বলে তোমাকে অবশ্যই এখানে বলতে হবে যে লব্ধি ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়া করে। লব্ধি ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়া করে, ঠিক আছে? ওকে, ডান। এখন আসি আমরা, যদি এরকম কেস হয় যে স্যার লব্ধি যদি পি এর সাথে ক্রিয়া না করে যদি কিউর সাথে ক্রিয়া করতো, তখন আমরা সূত্রটা কিভাবে করব? তো কাহিনী হচ্ছে, কারণ আমাদের পরীক্ষায় যখন অঙ্ক দিব তখন কিন্তু পি আর কিউ তো দিবে না। পরীক্ষায় আমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, হয় 10 নিউটন 20 নিউটন দেওয়া থাকবে। এখন আমি কার সাথে ধরবো, কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করবো, তো এটা মনে রাখার একটা ট্রিক আছে আমাদের কাছে। যদি একটু ভালো করে খেয়াল করে ইকুয়েশনটার মধ্যে তুমি লব্ধি মানে আর এর সাথে তুমি
কার কোণ ধরছিলাম, মানে কার সাথে কোণ ধরছিলাম, পি এর সাথে, তাই না? দেখো তুমি যখন পি এর সাথে থিটা ধরছো তখন তোমার ইকুয়েশনে পি নিচে সিঙ্গেল ছিল। এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করি, মানে ট্রিক্স বের করি। একটা ট্রিক্সটা হচ্ছে যে তোমাকে বের করতে হবে থিটা। ওকে, তাহলে থিটা সমান টেন ইনভার্স, থিটা সমান টেন ইনভার্স। দেখো মনে রাখার ওয়েটা কি, মনে রাখার ওয়েটা হচ্ছে যে লব্ধি মানে আর যে ভেক্টরের সাথে কোণ তৈরি করবে, যে ভেক্টরের সাথে কোণ তৈরি করবে সেই ভেক্টরের মানটা নিচে সিঙ্গেল বসবে। আমরা এইভাবে বলি কথাটা যে লব্ধি আর যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সে নিচে থাকে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সে নিচে সিঙ্গেল হবে। তাহলে আর কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, কার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে, পি এর সাথে। আর পি এর সাথে অ্যাঙ্গেল তৈরি করছে না, তাহলে পি এর সাথে যদি অ্যাঙ্গেল তৈরি করে তার নিচে হবে কি, পি। ওকে ডান। আচ্ছা, আরেকটা ভেক্টর কি হয়েছে আমার, কিউ। তাহলে আমরা উপরে একবার কিউ বসাবো, নিচে আবার প্লাস দিয়ে কিউ বসাবো, বসালাম। আচ্ছা এবার বলো টেনের সূত্র কি, সাইন বাই কস। তাহলে আমাদের সাইন আলফা কস আলফা হলো সূত্র। আচ্ছা এবার যেটা বলতেছিলাম, যদি আমাদের থিটা কিউর সাথে হয়, যদি আমাদের থিটাটা কিউর সাথে তৈরি করি আমরা, তাহলে টেন ইনভার্স, টেন ইনভার্স যার সাথে কোণ তৈরি করব, যার সাথে অ্যাঙ্গেল, সে নিচে বসবে কি, সিঙ্গেল। তাহলে নিচে কে আসবে, কিউ, উপরে কে আসবে, পি, প্লাস পি। টেনের সূত্র তাহলে সাইন আলফা কস আলফা। এবার শেষ, আর কোনো কাজ। যার সাথে অ্যাঙ্গেল তৈরি করবে সে নিচে সিঙ্গেল বসবে, সহজ হিসাব। এটা হলো বুঝছো? এখন আমরা এখান থেকে সামান্তরিকের লব্ধির দিক এবং মানের কিছু প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমটা হচ্ছে ট্যাকেল দিবা হচ্ছে সামান্তরিকের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। সামান্তরিকের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আমরা লাস্ট ক্লাসে লব্ধির মান বের করছিলাম, √p² প্লাস 2pq cos আলফা প্লাস q²। এখন লব্ধির মান সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটা অ্যাকচুয়ালি সেটা কার উপর ডিপেন্ড করে, আলফার উপর। তাহলে cos আলফার মান যদি সর্বোচ্চ নেই তাহলে আর এর মান সর্বোচ্চ হবে, cos আলফার মান যদি সর্বনিম্ন নেই আর এর মান সর্বনিম্ন হবে। তো এখন প্রশ্ন হচ্ছে cos আলফার সর্বোচ্চ মান কত, 1। কত ডিগ্রির জন্য হয়, 0 ডিগ্রির জন্য। তাহলে দেখতে পারি যে আমরা যে cos আলফা ইকুয়াল +1 হলে
অর্থাৎ আলফা সমান 0 ডিগ্রি হলে আর হবে আর ম্যাক্স, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। তো আর ম্যাক্স এর ভ্যালু মানে cos আলফার মান যদি আমরা 1 বসাই দিই, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসবে? √p² প্লাস 2pq প্লাস q স্কয়ার, তাই না? 1 বসাই দিলাম, তাহলে ভিতরে ফর্মুলাটা কি আসে বলো? বলো সিনথিয়া বলো। √p² প্লাস 2pq প্লাস q স্কয়ার, সূত্র কি ভিতরে? p প্লাস q হোল স্কয়ার, p প্লাস q হোল স্কয়ার, আর স্কয়ার রুট কেটে যাবে না? তাহলে ইকুয়েশন কি থাকবে? শুধু p প্লাস q। তাহলে এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আলফা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে আমাদের লব্ধির সর্বোচ্চ মান হবে কত? p প্লাস q। তাহলে এবার সর্বনিম্ন মান, তাহলে বলো সর্বনিম্ন cos এর সর্বনিম্ন মান কত? -1, রাইট। তাহলে cos আলফা ইকুয়াল -1 হলে অর্থাৎ আলফা ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের আর মিনিমামের সূত্র হবে p² মাইনাস 2pq প্লাস q স্কয়ার, তাই তো? √p² মাইনাস 2pq প্লাস q স্কয়ার। এখন বলো এটার ফর্মুলা কি আসবে? p minus q হোল স্কয়ার। আচ্ছা, p minus q হোল স্কয়ার না বলে q minus p হোল স্কয়ার তো বলা যায়, কি বলা যায় না? আচ্ছা, এই যে ও বলছে কারণ জানে বিষয়টা হচ্ছে আমরা বারবার বলি যে লব্ধির মান বা ভেক্টরের মান কখনো ঋণাত্মক হবে না, কখনো ঋণাত্মক হবে না। যদি কখনো ঋণাত্মক সাইন দেখো সেটা নির্দেশ করে হচ্ছে ভেক্টর ডিরেকশন। ভেক্টর রাশির মান কখনো নেগেটিভ হবে না, স্কেলার রাশির মান নেগেটিভ হয়, কিন্তু ভেক্টর রাশির মান অলওয়েজ পজিটিভ, রাশির মান সর্বদা পজিটিভ হবে। তাহলে এখন আমি তো এখানে কোথাও শুরুতে বলি নাই যে আমার পি ভেক্টর বড় নাকি কিউ ভেক্টর বড়, বলছি কোথাও? স্টার্টিং আমরা কত ক্লাসে যখন করছিলাম কোথাও বলি নাই পি বড় না কিউ বড়। তা যেহেতু আমরা বলি নাই তাই সেই জন্য আমরা এখানে পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখবো না, কিউ মাইনাস পি হোল স্কয়ার লিখবো না। আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ম্যাথের ভাষায় এটাকে বলা হয় অন্তরফল, ইংরেজিতে বলা হয় ডিফারেন্স। পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার ওভার রুট। এই ডিফারেন্স সাইনটার অর্থ হচ্ছে অন্তরফল, মানে এখানে পিও বড় হতে পারে কিউও বড় হতে পারে। কোনটা বড় সেটা তুমি পরীক্ষায় অঙ্ক দেখলে তো বুঝবা, অঙ্কে তো মান দেওয়া থাকবে। এই জন্য আমরা যেহেতু থিওরি পড়তাছি আমরা এখানে কিন্তু পি মাইনাস কিউও লিখবো না, কিউ মাইনাস পিও লিখবো না। তো আলটিমেটলি আমাদের আর মিনিমামের ফর্মুলা হবে, সুতরাং আর মিনিমাম সমান হবে পি ডিফারেন্স কিউ। এটাই হচ্ছে আর মিনিমামের ফর্মুলা। তাহলে এটার অর্থটা আমরা দিয়ে দিই যে যদি পি এর মান কিউ চেয়ে বড় হয় দেন আর মিনিমাম উইল বি পি মাইনাস কিউ, অথবা কিউ মান যদি পি এর চেয়ে বড় হয় দেন আর মিনিমাম হবে কিউ মাইনাস পি। যেটা বড় হবে তার থেকে ছোটটা মাইনাস করে দেবে।
যাবো নেক্সট যাবো। এখন তাহলে আমরা দুইটা জিনিস একটু খেয়াল করি। তাহলে সামান্তরিকের লব্ধির ক্ষেত্রে, লব্ধি মান বের করার ক্ষেত্রে আলফার মানের রেঞ্জটা কেমন হতে পারে? আলফার মানটা কত থেকে কত হতে পারে? আলফার মান 0 থেকে বড় বা সমান, তাই না? 0 থেকে রাইট, 0 থেকে বড় বা সমান, 180 থেকে ছোট বা সমান। এর বাইরে গেলে সামান্তরিকের সূত্র অনুযায়ী লব্ধি নির্ণয় করা যায় না। অর্থাৎ আলফার মানটা 0 থেকে 180 এর মধ্যে থাকবে। এর বাইরে গেলে সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধি বের করতে পারবো না, তখন আমাকে উপাংশে যাইতে হবে। আচ্ছা, আর যদি প্রশ্ন করি যে আর এর রেঞ্জটা কত, লব্ধির মানের রেঞ্জ কত, আর এর রেঞ্জটা কত হবে? আর এর সর্বনিম্ন ভ্যালু কত? পি ডিফারেন্স কিউ। তাহলে আমাদের আর এর রেঞ্জটাই ধরে নেন না, দেখো তো, পি ডিফারেন্স কিউ চেয়ে বড় বা সমান, আর পি প্লাস কিউ চেয়ে ছোট বা সমান, তাই তো? এর বাইরে কি আর এর মান যাবে নাকি? এর বাইরে আর এর মান যাবে না, এর ভিতরেই থাকবে। অর্থাৎ দুইটা ভেক্টরের যে মান তাদের অন্তরফলের চেয়ে বড় বা সমান হবে, আর তাদের যোগফলের সমান বা ছোট হবে। এর বাইরে কখনোই সামান্তরিকের লব্ধির মান যাবে না, নিশ্চিত থাকবে। এটা দেখে এমসিকিউ দিব, এই জন্য বারবার এটা বলতেছি যে যখনই দেখবা দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, মাথায় রাখবে এটা, লব্ধির মান ওই দুইটা ভেক্টরের মানের যে যোগফল তার চেয়ে বড় হবে না, আর বিয়োগফলের চেয়ে ছোট হবে না। এই দুইটা পয়েন্ট আকারে লিখে রাখবা, হাইলাইট করে রাখবা, যেটাকে পয়েন্ট আকারে লিখবা। আমরা একটা কোশ্চেনে আসি। কোশ্চেনটা হচ্ছে সামান্তরিকের কোন বিন্দুতে সমান মানের দুইটি ভেক্টর ক্রিয়া করছে। ভেক্টর ক্রিয়া করছে, ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্ণয় করো। যখন ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্ণয় করো যখন আলফা ইকুয়াল 60 ডিগ্রি, 2 নাম্বার আলফা ইকুয়াল 90 ডিগ্রি, 3 নাম্বার আলফা ইকুয়াল 180
20 ডিগ্রি। এই তিনটা করানোর উদ্দেশ্য হচ্ছে এই তিনটারে আমাদের পরীক্ষায় এমসিকিউ থাকে। এমসিকিউ কিভাবে থাকে সেটা আমরা দেখাবো। তার আগে আমরা কোশ্চেনটা সাজাইলাম যে সামান্তরিকের কোন বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করবে, স্বাভাবিক ক্রিয়া করবে, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে কি তাদের মান কি হবে, সমান, এবং তাদের লব্ধির মান নির্ণয় করতে বলছে। এক নাম্বার দিছে আমাকে কি তাদের মধ্যবর্তী কোণ কত 60। তাহলে আমরা এক নাম্বারটা যদি সলভ করতে চাই, আমি একটা সলভ করি, বাকি দুটো নিজের এমনি পারবো। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে দুইটা ভেক্টরের মান সমান। তাহলে আমরা ধরে নিই যে p সমান q সমান হচ্ছে x, ঠিক আছে? আচ্ছা, আর মধ্যবর্তী কোণ দিছে আমাকে কত 60 ডিগ্রি। প্রশ্ন করছে আমাকে r এর মান কত, এই তো। আচ্ছা, আমাদের লব্ধির সূত্র কি? r ইকুয়াল বলো √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমাদের p এর মান কত x, q এর মান কত x। তাহলে লিখতে পারি কি আমরা x স্কয়ার √x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2 ইনটু x cos 60। ওকে, তো cos 60 এর মান কত বলো? cos 60 মান কত, হাফ না? তো এখানে থাকবে 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার ইনটু হাফ, এই 2 ক্যান্সেল। তাহলে এখানে থাকবে কত √3x স্কয়ার। তো আলটিমেটলি r ইকুয়াল টু হবে কত √3 ইনটু x। আসলে জিনিসটা সোজা, মানে আমরা এটা শিখার মূল উদ্দেশ্যটা দেখো। উঠানো শেষ করো। তাহলে আমাদের এখানে এমসিকিউটা কিভাবে দেয় একটু সবাই ভালো করে খেয়াল করবা। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় আর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান তাদের যে কোনো একটা ভেক্টরের √3 গুণ হবে। কারণ তুমি দুইটা ভেক্টরের মান ধরছিলে কত x, আলফা কত 60। সো তোমার r এর মান কি বেরিয়েছে √3 ইনটু x। এখন তোমরা অ্যান্সার দিবা, আমি অ্যান্সার দিবা হচ্ছে যদি তোমাকে প্রশ্ন করি, খেয়াল করবা এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউ, মানে এমসিকিউ তে বেশি আসে পরীক্ষায়। P সমান Q সমান √3 নিউটন, আলফা ইকুয়াল 60 হলে r এর মান কত? 3। এটা প্রথম বলছো, তাহলে r এর মান 3। তো এই জন্য আর অঙ্ক করার দরকার নাই। তো আমরা তো ফর্মুলা শিখলাম মাত্র যে p q এর মান কত x। তাহলে আমি p q এর মান কত দিয়েছি তোমাকে √3, আলফা 60। তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে দুইটা ভেক্টরের মান সমান কিনা আর আলফা 60 কিনা, তবে কিন্তু এই কন্ডিশন অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেবল না। তাহলে দুইটা ভেক্টরের মান কত দেওয়া আছে √3, মধ্যবর্তী কোণ 60। তাহলে আমাদের r এর সূত্র হচ্ছে √3 ইনটু √3। তাহলে অ্যানসার কত হবে 3 নিউটন। ঠিক আছে, ওকে।
নেক্সট সেম টাইপের প্রশ্ন করতেছে। এবার বললাম আর এর মান 5√3 নিউটন, আর এর মান 5√3 নিউটন। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। পি আর কিউর মান যদি সমান হয় তবে তাদের মান কত? 5 হয়ে গেছে, 5। তাই তো 5ই তো, তাই না? কারণ আর এর মান 5√3, আলফা 60 ডিগ্রি, আমাদের ফর্মুলা তাই ছিল √3 × x, √3 × x, তার মানে x টা কার মান ছিল? এই x টাই তো পি আর কিউর মান ছিল, আর আলফা 60। তা যেহেতু পি আর কিউর মান সমান, তাহলে পি আর কিউর মান কত হইতে হবে? 15 না 2 তো 5। স্যার 15 না 2 কেন ভাগ দিয়ে দিছে না 5√3 * √3 x আর এর মান তুমি এখানে খেয়াল করো, এখানে তো আর এর মান দিয়ে দিছি আমি তোমাকে, আর এর মান দিছি। তুমি চিন্তা করো যে আর এর মান হচ্ছে, সূত্র কি ছিল? আর এর মান হচ্ছে √3 × x, x এর মানটাই তো কার? পি আর কিউ না? তো x কত এখানে? x কত? x কত? 5। তাহলে পি আর কিউ কত হবে? 5ই তো হবে। ক্লিয়ার? এস লাগা না, সহজ জিনিস, তাই না? আমি তো উল্টা প্রশ্ন করছি, আমি তো এবার তোমাকে লব্ধির মান দিয়ে দিছি, আলফা দিয়ে দিছি, চাইছি হচ্ছে পি আর কিউর মান যদি সমান হয় তাদের মান কত। এটা তো আর এত বড় করে দরকার নাই। তাহলে ফর্মুলা আমাদের কত হবে? পি আর কিউর মান কত হবে? 5। ওকে, এবার 2 নাম্বারটা করো নিজেরা 90 ডিগ্রির জন্য। বিলিয়ন ছেলে আমার। দুই নাম্বারটা করো আলফা 90 ডিগ্রি ধরে। নাইনটির জন্য কত আসছে? √2x আসছে। আর 120 করো। শুধু x আসবে, 120 এর জন্য শুধু x আসবে। 2 নাম্বারটা आंसर হবে তোমার, যখন 90 ডিগ্রি ধরবা তখন তোমার r এর মান হবে √2 * x, যখন আলফা 90। আর 3 নাম্বারের জন্য যখন তোমার আলফা 120, তখন তোমার r এর মান আসবে শুধু x। তাহলে আমরা এবারে কোশ্চেনগুলোতে যাই। প্রথমে হচ্ছে দেখো 1 নাম্বারটা, দেখো তো, দুইটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে, দুইটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দুইটি সমান ভেক্টরের লব্ধি নাল ভেক্টর,
180 90 0 270 190 বলছে, দুইজন 180 বলছে। দুইটা সমান ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়? সহজ হিসাবে আসে, আমরা আর সহজ করে বলি, দুইটা সমান ভেক্টরের লব্ধি কখন শূন্য হতে পারে? দুইটা সমান ভেক্টরের লব্ধি কখন শূন্য হতে পারে? দুইটা সমান ভেক্টর লব্ধি কখন শূন্য হয়? কি ব্যাপার, আমরা কি বোকা গেলাম নাকি? হ্যাঁ, তাহলে তখন কত হইতে হবে? মধ্যবর্তী কোণ কত হয়? 180 না? প্রথম অ্যান্সার দিয়েছে, অ্যান্সার রাইট হিসাবে জানি, পরে বুঝে গেছে আসলে যে দুইটা সমান ভেক্টর। দেখো তোমার একটু ক্লিয়ার করে বিষয়টা। ধরো বুঝছো, এই যে মনে করো একটা ভেক্টর পি, মানে সরি পি এর মান তো দেখাবো, একটা ভেক্টরের মান পি, আরেকটা ভেক্টরের মান সমান, এখন তাদের লব্ধি শূন্য। তাহলে লব্ধি শূন্য হওয়ার একটাই উপায়, যদি একটা ভেক্টর যেদিকে ক্রিয়া করবে আরেকটা ভেক্টর ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করবে, আর তখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 180। তাহলে তখন তোমার ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? রেজাল্ট কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 180। ঠিক আছে, আচ্ছা এবার 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি বলছে? দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, দেখা যায় না? দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে? ও বলল 120। আমরা তো অনেক প্রশ্নই মনে বুঝিনি। দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, এটা বড় করবো। দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় এদের প্রত্যেকের মানের সমান হইতে পারে? দুইটি সমান মানের ভেক্টর মানে পি আর কিউর মান সমান, আবার বলছে লব্ধির মান তাদেরই সমান। 120 মাত্র প্রমাণ করছি, মাত্র আমরা দেখাইছি। এই যে যদি আলফা 120 হয়, যদি আলফা 120 হয়, তাহলে আমাদের r সমান x ছিল। r সমান x মানে কি? আমাদের p আর q তো কি ছিল? x। আর কত হবে? x। তাহলে আমরা অ্যানসার কত হবে? 120। কি কি এটা আসছে আমাদের 21 22। আচ্ছা, এই টাইপের কোশ্চেন বেশিরভাগ পরীক্ষায় আমাদের এমসিকিউতে আসে। আচ্ছা, এবার হচ্ছে ভালো একটা অঙ্ক আমাদের 3 নাম্বারটা। এই অঙ্কটা মোটামুটি তোমার হচ্ছে একটু মানে কইরা দেখতে হবে, না কইরা করতে হবে। 3 নাম্বার, দুইটা ভেক্টর রাশির বৃহত্তর ও ক্ষুদ্রতর লব্ধিদ্বয় যথাক্রমে 28 একক ও 4 একক। এখানে প্যাচটা কোন জায়গায় লাগাইছে? অনেক সময় আমরা তাড়াহুড়া করি, তাড়াহুড়া করে কি হয়ে যায়, এই জিনিসটা আমরা খেয়াল করি না, যেটা হচ্ছে বৃহত্তর আর ক্ষুদ্রতর। তাহলে বৃহত্তর মানে কি? আর ম্যাক্স মানে কি? p প্লাস q। ক্লিয়ার? আর ক্ষুদ্রতর মানে এখন ক্ষুদ্রতর স্যার কি ধরো p মাইনাস q না q মাইনাস p। যেহেতু অঙ্ক, তুমি এখন পরীক্ষা হলে যেটা মন চায় ধরে নিবা, হয় p বড় ধরবা নাহলে q বড় ধরবা। তাহলে ক্ষুদ্রতর লব্ধি কি হবে? p মাইনাস q। তাহলে 28 হচ্ছে p প্লাস q আর 4 হচ্ছে কি? p মাইনাস q। তো এই দুইটাকে যোগ বিয়োগ করলে তুমি p আর q পাইবে না? আচ্ছা, এবার প্রশ্ন কি বলছে? রাশি দুটি পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি কোণে আছে। মানে আলফা কত? 90। কোণে কোনো একটি কণার উপর ক্রিয়া করলো, লব্ধির মান কত? এখন পরীক্ষা হলে তাড়াহুড়া করলে তুমি কি করবা জানো? এই একটারে p ধরবা, একটারে ভুল করে q ধরে রাখবা।
এই ভুলটা করলে কিন্তু শেষ, কারণ এখানে কিন্তু দুইটা ভেক্টর কথা বলা যায়, বলছে বৃহত্তর আর ক্ষুদ্রতর। তার মানে পি প্লাস কিউ কত 28 আর পি মাইনাস কিউ কত 4। তা যোগ বিয়োগ করে বলো পি কিউ কত আসে। এই দেখো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ হচ্ছে 4। তাহলে আমাদের ক্যালকুলেশন করলো যে প্রতিস্থাপন অপনয়ন করবা, পি কত বললাম পি 16, পি হচ্ছে 16 একক, আর কিউ হচ্ছে কত একক 12 একক। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত দিছে 90। তো 90 ডিগ্রি হলে আমাদের লব্ধি বের করব কিভাবে আমরা, r সমান √16 স্কয়ার ডাইরেক্ট করা যায়, তাই না? আর সমকোণী হয়ে গেছে তো cos 19.0। তাহলে আনসার কত আসে 20। ওটা নাও তো উঠাও, आंसर 20 न्यूटन। 20 न्यूटन। वैसे এটা ডিলিট করি দরকার নেই। ওকে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। অঙ্ক না ঠিক অঙ্ক না করে উত্তর দিতে হবে। আর 1 5 ঠিক আছে সহজ, তো দরকারই নেই, কারণ দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটা মান 5, তারা একই বিন্দুতে 120 ডিগ্রি করে ক্রিয়া করে। 120 ডিগ্রি লব্ধি কত হবে 5 ই তো হবে, তাও করতে হইব, তাহলে আমাদের এটাই সব বেঁচে যাবো, তাই শুধু মনে রাখতে হবে। আচ্ছা এবার এটা 3p ও 2p, 3p ও 2p বলদ্বয়ের লব্ধি হচ্ছে 8। প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়। প্রথম বলটা যদি দ্বিগুণ করো লব্ধির পরিমাণও দ্বিগুণ হবে। প্রথমে কিন্তু 8, তাহলে প্রথম বলটা যদি দ্বিগুণ করি তাহলে প্রথম বলটা কত হয়ে যাবে 6p, তখন আবার লব্ধিও ডাবল হয়ে যাবে। তাহলে সমীকরণ কয়টা বানাইতে হবে, দুইটা সমীকরণ বানাবো। দুইটা সমীকরণ বের করে তারপর আমাকে কি বের করে নিয়ে আসতে হবে আলফা। ট্রাই করো, আমি আসি, আমি লিখ দিয়ে দিই নাকি প্রথম নাম করে দিই তোমাদের, বাকিটা নিজেরা যারা পারো করো। কাহিনী হচ্ছে দুইটা কাহিনী করতে হবে। প্রথম হচ্ছে 3p আর 2p এর জন্য লব্ধির মান হচ্ছে 8, তাহলে আমাদের r এর সূত্র হচ্ছে 3p স্কয়ার মানে 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 2 ইনটু 3p ইনটু 2p cos আলফা। আগে তুমি কি করবে, বোথ সাইডে স্কয়ার করে দিবে, r স্কয়ার করে দিবা এখানে, তাহলে 9 আর 4 হচ্ছে 30 p স্কয়ার প্লাস 3 2 6 6 গুণে 12 12p স্কয়ার cos আলফা। সমীকরণ দিয়ে রাখো 1। এবার প্রথম বল দ্বিগুণ করবা, তাই না? প্রথম বল দ্বিতীয় বল চেঞ্জ করবো না, তাহলে প্রথম বল দ্বিগুণ করলে 3 দুগুণে 6। আচ্ছা তাহলে প্রথম বল আমরা যদি দ্বিগুণ করি
প্রথম বল যদি দ্বিগুণ করি আমরা, লব্ধিও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে লব্ধি হবে 2r। তাহলে প্রথম বল দ্বিগুণ করলে হচ্ছে 6p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6p ইনটু 2p cos আলফা। তাহলে বোথ সাইড যদি স্কয়ার করি কত আসবে? 4r স্কয়ার 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24p স্কয়ার cos আলফা। আর কিছু করার দরকার নেই, এটাকে 2 নম্বর দাও। এবার তুমি 1 আর 2 নাও, ডিভাইড করে দাও। ডিভাইড করে তোমার বোথ সাইড থেকে কি হবে? আর স্কয়ার কাটা যাবে গা, পি স্কয়ার সব যাবে গা। 6 দুগুণে 12, 12 দুগুণে 24। 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দাও। 2 নংকে 1 নং দিয়ে ডিভাইড করো। দুইটাকে ভাগ করো 1 নং দিয়ে। কত আসে? ওই পক্ষ থেকে তো পিস করে কাটা যায়, ওকে নিচে তোমরা পিস করে রেখে দিছো কেন? পিস করে তো কাটাই যায়, যখন ভাগ করবা তোমার পিস কেটে যেতেছে না, পিস করে চলে যাবো গা, তোমার আরিস করে যাবো গা তো, তাই না? শুধু তো খালি সংখ্যা থাকবে আর কস থাকবে, আর কিছু থাকবে না। তো দেখো আলফা কত আসে। বুঝো নাই তুমি? দেখো এই যে তুমি যখন 2 নংকে ভাগ করবে, দেখো উপরে কি থাকে 4, নিচে থাকে কত 1, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তোমার এখানে কি ছিল? এখানে সব জায়গায় পি স্কয়ার ছিল না, এখানে তো সব জায়গায় পি স্কয়ার আছে না? তাহলে উপরে কি থাকবে? কাটাকাটি করলে এখানে থাকবে 36 প্লাস 4 প্লাস 24 cos আলফা, ঠিক আছে? আর নিচে কি থাকবে? দেখো নিচে থাকবে হচ্ছে 13 আর 12 cos আলফা, 13 প্লাস 12 cos আলফা। এবার আর গুণ করে দেখো, আর গুণ করতে cos বেরিয়ে যাবে কত? 120। আচ্ছা বেশ, তোমরা মেবি রিটেনে আসার কথা, এত বড় অঙ্ক তো আসলে সিকিউতে দেওয়ার কথা, এমসি দেওয়ার কথা না। দেখো আলফা 120 আসবে। আর গুণ করছো, আর গুণ করে বেরিয়ে যাবে। আর গুণ করবা 4 × 52, 4 × 48, 36, এদিকে 4 গুণ করলেই চলে আসবে। দেখো ক্যালকুলেশন করে দেখো, তাহলে আলফা হবে 120, ঠিক আছে? তাহলে আমরা এটা শেষ করলাম। তাহলে এই দুইটা বাড়ি কাজ দিয়ে দিব না, দুইটা স্লাইড বাড়ি কাজ দিয়ে দিব না, সবই তো সহজ তাই না? পারবো আমরা।
তাহলে একটা 6 নাম্বার 7 6 6 7 8 9 10 11, ঠিক আছে? এই তিনটা এমসিকিউ, এই 6টা এমসিকিউ বাড়ি কাজ থাকবে, আমি গ্রুপে দিয়ে দেব। 6 7 8 9 10 11, ওকে? আগামী ক্লাসে আমাদের হচ্ছে উপাংশ, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের, কারণ উপাংশ হচ্ছে জেনারেল, মানে উপাংশের নিয়ম অনুযায়ী, উপাংশের নিয়ম যদি অ্যাপ্লাই করো সামান্তরিক সূত্র লাগে না, কিন্তু সাধারণত আমরা দুইটা ভেক্টর হলে সামান্তরিক সূত্র দিয়ে করব, দুইটার চেয়ে যদি বেশি হয়ে যায় তোর উপাংশে নিয়মে যেতে হবে, ওকে? এই উপাংশ হইলেই আমাদের হচ্ছে এরপর নদী নৌকা, আপেক্ষিক বেগ, ডট ক্রস, আমরা মেইন স্ট্রিমে ঢুকবো, লাস্টে ক্যালকুলাস, ঠিক আছে? ওকে, ডান।